দর্শক, করোনার মধ্যে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের উত্তেজনা কিন্তু তুঙ্গে। লা লিগায় চতুর্মুখী শিরোপা রেস চলছে। এখন কিন্তু বার্সেলোনা এবং আতলেটিকো মাদ্রিদ খেলছে। ন্যু ক্যাম্পে খেলাটা হচ্ছে এবং সবশেষ খবর পর্যন্ত গোলনীল অবস্থায় আছে। এতে কিন্তু লাভ হবে রিয়াল মাদ্রিদের। যদি এই ম্যাচটা গোলনীল থাকে এবং রিয়াল মাদ্রিদ তাদের বাকি সবগুলো ম্যাচ জিতে, রিয়াল কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে আজকে ম্যানচেস্টার সিটির সামনে শিরোপা জয়ের সুযোগ। বুন্দেসলিগায় বায়ার্নের সামনেও একই রকম পথ। অন্যদিকে ইউভেন্টাস টানা 9 বছর সিরিয়া জেতার পরে কিন্তু শিরোপাটা হারিয়ে ফেলেছে ইন্টার মিলানের কাছে। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি খেলবে চেলসির বিপক্ষে, FA কাপের ফাইনালেও তাই। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবশেষ কি আপডেট আছে, আজ কি হচ্ছে, কি হতে পারে, এই সব কিছু নিয়ে কথা বলবো ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছে আমি নাবিল কায়সার। আমাদের সাথে ইতিমধ্যে 3 জন গেস্ট যুক্ত হয়েছেন। আছেন জাতীয় দলের ফুটবলার জাহিদ হাসান এমিলি, আছেন ক্রীড়া সংগঠক আনারুল ইকবাল মিতু এবং আছেন ক্রীড়া সাংবাদিক রুবায়ত ইফতেখার। 3 জনকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়। জাহিদ হাসান এমিলিকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা আসলে বলছিলাম, আতলেটিকো মাদ্রিদ বার্সেলোনা খেলছে, তবে এই ম্যাচটা যদি এই অবস্থায় শেষ হয়, যেটা এখন গোলনীল অবস্থায় চলছে, লাভটা তো আসলে রিয়াল মাদ্রিদের। লা লিগায় আমরা সবসময় দেখি 2 ঘোড়ার দৌড় হয়, সবসময় রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এই দুটার মধ্যে আসলে শিরোপা থাকে। 2014 সালে শেষবার আতলেটিকো মাদ্রিদ জিতেছিল, এবারও তাদের সামনে সুযোগ। সেভিয়া গত ম্যাচটা হারাতে কিছুটা পিছিয়ে গেছে, তবে অনেকদিন পর তো আসলে লা লিগা এতটা জমে উঠেছে। জাহিদ হাসান এমিলি কি আমাকে শুনতে পাচ্ছেন? এই ম্যাচে ড্র হওয়ার পর জাহিদ হাসান এমিলি কি শুনতে পাচ্ছেন? আপনার কথা আমরা ঠিক শুনতে পাচ্ছি না। এই ম্যাচে ড্র হলে যে রিয়াল মাদ্রিদের সুবিধা হবে, এটা আমি বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদ ড্র হলে রিয়াল মাদ্রিদের জন্য সুবিধা হবে, এটাই ছিল আপনার মেইন কোশ্চেন, তাই তো? জি জি জি, কারণ রিয়াল মাদ্রিদ এখন বার্সেলোনার সমান পয়েন্টে আছে, অন্যদিকে আতলেটিকো মাদ্রিদ 2 পয়েন্ট এগিয়ে আছে। না, আপনি যদি আসলে জিনিসটাকে এভাবে দেখেন, এখনো 4 রাউন্ড করে খেলা রয়েছে, কিন্তু সবগুলি দলের যারা লিগ টেবিলের উপরের দিকে রয়েছে, স্পেশালি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ, ইভেন সেভিয়াও কিন্তু আপনার তাদের সাথেই রয়ে গেছে এবং সেভিয়া রিয়াল মাদ্রিদ ম্যাচ রয়ে গিয়েছে। সো লিগের কিন্তু একদম শেষ ম্যাচ শেষ হওয়া না পর্যন্ত এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না আসলে কারা চ্যাম্পিয়ন হবে, কারণ কনসিস্টেন্সি কিন্তু আসলে কোনো দলেরই নেই। বার্সেলোনা যে জায়গায় গিয়ে কিন্তু না, আমি আসলে যেটা বলতে চাচ্ছি, এখন পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের ভাগ্যটা তাদের হাতে আছে। তারা যদি সবগুলো ম্যাচ জিতে, তারা চ্যাম্পিয়ন হবে। বার্সেলোনার সামনে সেই সুযোগটা ছিল এর আগের ম্যাচ পর্যন্ত। এখন তো আসলে রিয়াল মাদ্রিদ যদি সবগুলো ম্যাচ জিতে, যেহেতু লা লিগাতে হেড টু হেড কাউন্ট হয় এবং অ্যাটলেটিকো মাদ্রিদ বা বার্সেলোনার চেয়ে হেড টু হেড রিয়াল মাদ্রিদ এগোনো, সে কারণেই বলছে যে এই ম্যাচটা যদি ড্র হয়, রিয়াল তাদের ম্যাচগুলো জিতলে চ্যাম্পিয়ন হয়ে যাবে। ভাগ্যটা তাদের নিজেদের হাতে। এক্স্যাক্টলি এখানে আপনাকে পারফরম্যান্সের সাথে সাথে আপনাকে ভাগ্যের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট হতে হবে, বিকজ কনসিস্টেন্সি কিন্তু কোনো দলই কিন্তু সময় তারা কিন্তু গ্রানাডা ম্যাচ কিন্তু স্ট্রেট হেরে গিয়েছে, তারা কিন্তু কখনোই কিন্তু গ্রানাডা ম্যাচের সাথে হার কোনো প্রেডিকশন সেই ম্যাচ কিন্তু তারা সেইখান থেকে আমি বলবো যে এই মুহূর্তে আসলে আমরা আসলে কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না জাহিদ হাসান এমিলির। সম্ভবত নেটওয়ার্ক প্রবলেমের কারণে কথাটা ভেঙে ভেঙে আসছে। আমরা আনারুল ইকবাল মিতুর কাছে একই প্রশ্ন আসলে করতে চাই যে এখন খেলাটা চলছে, ড্র অবস্থায় আছে, খেলা দেখেছেন কিনা বা কি অবস্থা আসলে দেখছেন? লা লিগা তো অনেকদিন পরে আসলে 4টা দলই এখন পর্যন্ত শিরোপা রেসে আছে। জি, আসলে আপনার প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু ঘটনা হচ্ছে আমি একটু কথা বলি। যেমন এইবারের যতগুলো লিগ শুরু হয়েছে, যত কয়টা, হ্যাঁ, খুব শর্ট স্প্যানে হয়েছে। হ্যাঁ, মানে যেহেতু কোভিড এর কারণে যতখানি লেন্দি হওয়ার কথা ছিল, খুব শর্ট টাইমে হয়েছে এবং বড় বড় দল কিন্তু আপনার বেশি খেলার মাধ্যমে ওদের প্লেয়ার গুলো ইনজুরিতে পড়ে যাচ্ছে। 1 2 বড় দলের যে অ্যাডভান্টেজটা সাপোর্টার, সেটাও কিন্তু নেই। যেই কারণে আপনি দেখবেন সবকটা লিগই এক্সেপ্ট ফর আপনার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপটা আপনার মোটামুটি ঠিক হয়ে গেছে, বাট আপনার থার্ড ফোর্থ সেকেন্ড পজিশন গুলো কিন্তু এখনো খুব জমজমাট। সেই হিসাবে আপনি যেটা প্রশ্নটা করেছেন, ইয়েস,
আজকে যদি খেলাটা ড্র হয় একটু অ্যাডভান্টেজে যাবে, বাট আপনি সেভিয়াকে উড়িয়ে দিতে পারবেন না, ওরাও কিন্তু 70 পয়েন্টে আছে। কিন্তু এই যে ধরেন আগে 2 লেগেড রেস হতো সবসময়, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ স্পেনের কথা বলছি, তো সেখানে এখন যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু ভালো লাগছে এই কারণে, একটু আগে এমিলি সাহেব যেটা বলছিলেন যে এটা কারেক্ট, লাস্ট গেম না হওয়া পর্যন্ত আপনি কিছুই বলতে পারবেন না, কারণ বার্সেলোনার মতো টিম যদি গ্রানাডার কাছে হারে, সেভিয়ার কাছে কালকে রিয়াল মাদ্রিদও হারতেই পারে। এবং রিয়াল মাদ্রিদ দেখেন আপনার চ্যাম্পিয়ন্স লিগে তারা সবচেয়ে বেস্ট পারফর্মারের একটা টিম, সে কিন্তু বের হয়ে গেছে। তো সুতরাং আপনি এবারের যে খেলাটা আমি বললাম যে উচিত ছিল ইউরোপিয়ান যে আপনার কমিটি আছে তাদের উচিত ছিল গেম কিছু কমিয়ে দেওয়া, আদারওয়াইজ আপনি দেখবেন এই প্লেয়ার গুলো, যত বড় বড় প্লেয়ার দেখবেন সবাই কিন্তু ইনজুরির মধ্যে পড়ে যাচ্ছে ডিউ টু শর্ট স্প্যানে অতগুলো গেম খেলার জন্য। তো এটাই আমি মনে করছি যে আজকের রেজাল্টটা আমি আসলে দেখতে পারিনি, আমি অন্য একটা টকশোতে ছিলাম, আপনি বললেন সেখানেই শুনলাম যে এখনো গোললেস, খেলাটা কত মিনিট বাকি আছে সেটা জানতে 90 মিনিট খেলা চলছে, এখন গোলনীল অবস্থায় আছে। গুড। তো সুতরাং ওইটাই আপনার যদি আজকে ড্র হয় সবচেয়ে বিপদে পড়বে কিন্তু বার্সেলোনা, এই কারণে হেড টু হেডে বার্সেলোনা কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে পিছিয়ে আছে, কারণ ওখানে কিন্তু গোল এভারেজটা কাউন্ট করে না। স্প্যানিশ লিগে আপনারা সবাই জানেন যে একমাত্র লিগ যেখানে কিন্তু গোল এভারেজের বদলে তাদের কিন্তু হেড টু হেড খেলাটা দেখা হয়, সুতরাং সমান পয়েন্টেও যদি থাকে গিয়ে তখন কিন্তু রিয়াল মাদ্রিদেরই সুবিধা হবে। রুবাদ ইফতেখার কাছে যেতে চাই, এখন পর্যন্ত আসলে যে অবস্থা আপনার কাছে কি মনে হচ্ছে, কোন দলটা আসলে এগিয়ে আছে? কারণ ফর্মেরও বিবেচনা আছে, আমরা দেখেছি জানুয়ারির শুরুতেও অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু বার্সেলোনার চেয়ে 12 পয়েন্ট এগিয়ে ছিল, সেটা এখন কমে 2 পয়েন্ট এসেছে, মানে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না। অন্যদিকে 3টা দলই চ্যাম্পিয়ন্স লিগ থেকে যেহেতু বাদ পড়ে গেছে, রিয়াল মাদ্রিদ সর্বশেষ বাদ পড়েছে, তাদেরও আসলে সেখান থেকে মনোযোগটা পুরোপুরি লা লিগায় ফিরে আসছে। সব মিলিয়ে আরও 4টা রাউন্ড যেহেতু বাকি আছে, এই ম্যাচটা যদি কাউন্ট করি, কাকে এগিয়ে রাখছেন ফর্ম বিবেচনায়? আমার কাছে যেটা মনে হচ্ছে নাবিল, সেটা হচ্ছে যে নিতু ভাই যেটা বললেন কথাটা খুবই যৌক্তিক, এবং আমারও সেটাই মনে হয় যে আপনি দেখেন রিয়াল মাদ্রিদ কিন্তু গত সপ্তাহ পর্যন্ত 2টা টুর্নামেন্টে টিকে ছিল, অর্থাৎ সপ্তাহে যখন তাদের খেলা হতো অ্যাটলিস্ট 3টা করে ম্যাচ থাকতো, 7 দিনের মধ্যে 3টা করে ম্যাচ, এবং অলরেডি কিন্তু দলটার উপরে আমরা দেখেছি যে ভারান ছিটকে গেছেন, রামোস এই সিজনে আর খেলতে পারবেন না, ইম্পর্টেন্ট আরো 4-5 জন প্লেয়ার কিন্তু আমরা জানি যে ভালভার্দে, ফেডেরিকো ভালভার্দে, ইয়াংস্টার, তারাও কারভাল ছিটকে গেছেন, রামোসও গত ম্যাচে ফিরেছেন, সেই ম্যাচে আবারও ইনজুরিতে পড়েছেন এবং এই সিজন শেষ হয়ে গেছে তার। তো এ থেকে কিন্তু আমরা যদি দেখি যে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদের প্রায় 1 মাস আগে বের হয়ে গেছে। জি, তো ওরা একটা মাসের হেড স্টার্ট পেয়েছে, কিন্তু বার্সেলোনা আবার ওদিকে স্প্যানিশ কোপা ডেল রে টুর্নামেন্টে আছে এবং ওদের স্কোয়াডের ডেপথটা অতটা না, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের যেটা দিয়েগো সিমেওনে সবসময় খেলাম পার্টিডো তার যে মন্ত্রটা রয়েছে যে গেম বাই গেম, উনি কিন্তু ওনার ফিলোসফিটা এরকম। এই বছর অ্যাটলেটিকো মাদ্রিদে তার 10 বছর পূর্ণ হলো এবং তার ফিলোসফি ওইটাই যে আজকের গেমটাই আমাদের জীবনের শেষ ম্যাচ, ওইভাবেই খেলবো 10 বছর ধরে। কিন্তু আপনি দেখেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোর টিমটা কিন্তু এখনো সেম আছে, 3-4 জন খেলোয়াড়। প্রথম 5 বছরে তিনি একটা কোর টিম বানিয়েছিলেন, লাস্ট 5 বছরে তিনি আবার আরেকটা কোর টিম তৈরি করেছেন, যেখানে অ্যাঞ্জেল কোরিয়া আছে, সল নিগেজ রয়েছেন, কোকে রয়েছেন, তাদের ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার তাদের রয়েছে। তো এই ফ্রেমটা কিন্তু তিনি ঠিক রেখেছেন এবং মেন্টালিটিটা। এবং আপনি দেখেন ওরা কিন্তু যখন ট্রান্সফার হয়েছে লুইস সুয়ারেজের মতো একটা প্লেয়ারকে, যে 33-34 বছর বয়স, ওকে দিয়ে লা লিগার টপ 5 গোল স্কোরারের মধ্যে কিন্তু ওকে নিয়ে এসেছে। আপনি দেখেন সুয়ারেজ কিরকম খেলোয়াড়, 90 মিনিট পর্যন্ত দৌড়াতে থাকবে, অ্যাটাক করবে, ডিফেন্সের থেকে বল নিয়ে আসবে, অ্যাটাক ও মানে ওর যে প্রতিপক্ষে যে ফরওয়ার্ডটা থাকবে ওকে কিন্তু ও ট্যাকল করবে। অ্যাটলেটিকো মাদ্রিদকে আমি এই একটা দিক থেকে এগিয়ে রাখবো যে ওরা আসলে, আপনি যেটা বলছিলেন, মিতু ভাই যেটা বলছিলেন, এমিলি যেটা বলছিলেন, যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এত বেশি ট্রফি জিতেছে, লা লিগা হয়তো ওরা নেক্সট ইয়ারও জিতবে, রিয়াল মাদ্রিদ হয়তো তার পরের বছর জিতবে, অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু 8 বছর পর সুযোগ পেয়েছে। 2012-13-তে জেতার আগে তারা সবচেয়ে জিতেছিল 1995 সালে। তো ওদের জন্য লিগ জেতাটা কিন্তু এতটা মানে যেটা বলা যায় যে একদম মুড়ি মুড়কির মতো ব্যাপার না। তো ওদের ডিটারমিনেশন এবং ওদের চাওয়াটা বেশি। আমার কাছে এই জন্য মনে হয় যে অ্যাটলেটিকো মাদ্রিদ
শেষ পর্যন্ত হয়তো ফাইনাল হার্ডলটা পেরিয়ে যায়। এবং একটু সাথে যোগ করতে চাই, এই ম্যাচটা ইতিমধ্যে শেষ হয়েছে, 90 মিনিটের খেলা শেষ হয়ে গেছে, ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে বার্সেলোনার পয়েন্টের ব্যবধানটা এখনো 2-তেই মানে রয়ে গেছে এবং রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ আছে, যদি তারা সেভিয়াকে হারায় সেক্ষেত্রে তারা কিন্তু শীর্ষে উঠে যাবে। এমিলির কাছে জানতে চাই, যেমনটা আসলে রুবাদিফ থেকে বলছিলেন, লুইস সুয়ারেজকে বার্সেলোনা ছেড়ে দিয়েছে এবং সেই লুইস সুয়ারেজই কিন্তু অ্যাটলেটিকোর টপ স্কোরার, 19টা গোল ইতিমধ্যেই তিনি করেছেন। দেশের সেরা স্ট্রাইকারের তকমাটা আপনার কাছে বহুদিন ধরেছিল, আপনার কাছে কি মনে হয় লুইস সুয়ারেজকে কি বার্সেলোনা আসলে অনেকটা গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বললেও ভুল হবে না, একটু কি তাড়াতাড়ি করে ফেলেছে? এবং অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে যদি তারা এই লা লিগা শিরোপাটা হারায়, খুব তো আসলে এটা কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতোই হয়ে যাবে। নাবিল, ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য বার্সেলোনা কিন্তু পুরো সিজন নাম্বার 9-এ কিন্তু বিশাল একটা প্রবলেম ছিল অবশ্যই, আমার, যার কারণে চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট। তারা লিগেও কিন্তু দেখেন সময় মতো গোলগুলি করতে পারেনি, কিন্তু গ্রানাডার মতো টিমের সাথে তারা শেষের দিকে চ্যাম্পিয়নশিপ রেচে এসেও কিন্তু তারা পয়েন্ট টেবিলের শেষে যেতে পারেনি। তো আমার কাছে পুরো সিজন আমি ক্যালকুলেশন করে দেখেছি, যেটা রুবাদ ভাইয়া আমার সাথে একমত হবেন কিনা জানি না, যে বার্সেলোনার সবচেয়ে বড় প্রবলেম ছিল নাম্বার 9 পজিশনে, বিকজ তারা কিন্তু ফিক্সড কোনো নাম্বার 9 তাদের দলে কিন্তু নাই। তো সেখানে ব্রাদওয়েটটা আছে, কিন্তু সে কিন্তু আসলে ওয়ার্ল্ড ক্লাস বা বার্সেলোনা খেলার মতো প্লেয়ার আমি মনে করি না। সে সাবস্টিটিউট বা তাকে দিয়ে হয়তো একটা দুইটা ম্যাচ 11-এ হয়তো চান্স দেওয়া যায়, বাট এজ এ নাম্বার 9 লুইস সুয়ারেজ, লেভানডস্কি, সার্জিও এগুয়েরো, মানে ওয়ার্ল্ড ক্লাস যে নাম্বার 9, সেই নাম্বার 9 যারা বার্সেলোনাতে খেলবে, ওই ধরনের নাম্বার 9 এর অভাবটা কিন্তু পুরো সিজনই বার্সেলোনা ভুগে আসছে। এবং আমি মনে করি এটা সবচেয়ে বড় একটা ব্যাড ডিসিশন ছিল বার্সেলোনার জন্য, যে তারা লুইস সুয়ারেজকে এত তাড়াতাড়ি বার্সেলোনা থেকে সরিয়ে দিয়েছে। এবং লুইস সুয়ারেজ এই সিজনে থাকলে আমার কাছে মনে হয় যে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগও ভালো করার সুযোগ ছিল। লিগে তো ডেফিনেটলি তারা চ্যাম্পিয়ন হতো, এটা আমি কনফার্ম বলে দিতাম, কারণ তাদের একমাত্র নাম্বার 9 ছাড়া অন্যান্য পজিশন গুলি যদি দেখেন, তারা সবাই কিন্তু বেস্ট পারফর্ম করে আসছে। যদি আপনি ডিজং এর কথা বলেন বা পেড্রির কথা বলেন বা যারাই আছে, সবাই কিন্তু অসম্ভব ভালো সার্ভিস দিয়েছে। মেসি তো এক্সট্রাঅর্ডিনারি খেলেছে, মেসি কিন্তু লাস্ট 15 ইয়ার্স একাই টেনে নিয়ে আসছে, সেই সাথে কিন্তু সমস্ত প্লেয়ার তাকে যেভাবে সাপোর্ট করে আসছে, সেই সাপোর্টের জায়গা থেকে আমার কাছে মনে হয় গ্রিজম্যানও কিন্তু অসাধারণ ফর্মে ছিল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ডেফিনেটলি লুইস সুয়ারেজের নাম্বার 9 এর জায়গাটা কিন্তু অবশ্যই আপনার বার্সেলোনাকে বড় একটা বড় করে ভুগিয়েছে। তো সেই জায়গা তো আমি আসলে যেটা হয়ে গিয়েছে, আমি বলবো যে বার্সেলোনা এই মুহূর্তে আরো কিছু জায়গা রয়েছে, স্পেশালি ডিফেন্ডিং লাইনেও কিন্তু বার্সেলোনা চেঞ্জ করার ব্যাপার নিয়ে কিন্তু তাদেরকে দৃষ্টি দিতে হবে, বিকজ বার্সেলোনা ডিফেন্ডিং জায়গাটাও কিন্তু আমি বলবো যে নড়বড় অবস্থা। আমরা লা লিগা নিয়ে যেহেতু কথা বলছি, এমিলির কাছে একটু প্রশ্নটা করে রাখতে চাই যে এখন আসলে যে অবস্থা, সেখান থেকে আপনার কাছে কি মনে হচ্ছে, কারা এগিয়ে আছে, কারা ফেভারিট এই শিরোপা জয়ের পথে? আমি শুরুতেই কিন্তু এই কথাটার অ্যান্সার দিয়েছি। স্টিল আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের চান্স রয়েছে, রিয়াল মাদ্রিদের চান্স রয়েছে, বাট বার্সেলোনার চান্স এই মুহূর্তে কম আছে। কারণ রিয়াল মাদ্রিদ যদি সেভিয়া বাধাটা টপকাতে পারে, রিয়াল মাদ্রিদের সামনে ভালো চান্স রয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ এই সময় থেকে, এই যে পর্যায়ে চলে গেছে, তারা এই সময় থেকে কিন্তু অবশ্যই চ্যাম্পিয়ন হতে চাবে। বাট আমি যেটা মনে করি যে 38 রাউন্ড না হওয়া পর্যন্ত আমি আসলে বলতে পারবো না যে আসলে কারা চ্যাম্পিয়ন হবে, কারণ যে সময়গুলিতে আসলে যাদের মেইন পয়েন্টগুলি দরকার, ওই সময়গুলিতেই কিন্তু তারা পয়েন্টগুলি কিন্তু লস করছে আমরা দেখছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এখনো যেহেতু 4 রাউন্ড করে 3 রাউন্ড করে খেলা রয়েছে, ওয়েট করতে হবে আসলে পরবর্তী রাউন্ডগুলিতে আসলে সবাই কিরকম করে আর কি। যেমনটা আসলে বলছিলাম যে আনোয়ারুল ইকবাল মিতুর কাছে প্রশ্ন, যে রিয়াল মাদ্রিদের জন্য এখন কিছুটা হলো আসলে অ্যাডভান্টেজ, কারণ তাদের ভাগ্যটা তাদের হাতেই আছে। তবে যেমনটা আপনি আসলে বলছিলেন যে যেহেতু একটানা খেলতে হচ্ছে এবং টোটাল টাইমের স্প্যানটা খুব কমে এসেছে কোভিডের কারণে, সে কারণে খেলোয়াড়রা একের পর এক ইনজুরিতে পড়ছে। এই সমস্যাটা কিন্তু বর্তমানে রিয়াল মাদ্রিদের ওপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে। সেটা কি রিয়ালকে পিছিয়ে দিতে পারে কিনা? 100%। আসলে দেখেন, আগামীকালকের খেলা এখন অনেক ভাইটাল হয়ে গেল আজকে ড্রয়ের কারণে। হ্যাঁ, এবং আপনার কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে কিন্তু রিয়াল মাদ্রিদ অনেক চাপে থাকবে কালকে, এই কারণে তারা জিতার জন্য মরিয়া থাকবে। ঠিক আছে, সেই সুযোগটাই কিন্তু সিভিয়া নেবে। সিভিয়াকে কিন্তু ছোট করে দেখার মতো কোনো জায়গা এখন নেই। হ্যাঁ, সিভিয়াও কিন্তু সুযোগে আছে, দেখেন ওর কিন্তু খুব বেশি না, 70 পয়েন্টে আছে, তাই তো? ওরা ওই বার্সেলোনার থেকে 2-3 পয়েন্টে কম। তো তারাও কিন্তু কালকে চান্স নেবে, এবং কালকে যদি খেলাটা ড্র হয়, আবার কিন্তু আপনি সেই স্কোয়াড জিরোতেই চলে গেলেন। এবং তাই আমি বলছি যে একটু আগে রুবায়েত সাহেব যেটা বলছিলেন, যে আপনার ওই যে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের যে অভ্যাস চ্যাম্পিয়ন হওয়ার,
আপনার অ্যাথলেটিকো মাদ্রিদের সেই সুযোগটা কিন্তু থাকে না। ক্ষুধাটা সেই তাদের বেশি সুযোগটা থাকবে। সদ্ব্যবহার তারা করতে হবে, করবে। বাট এটা ঠিক, আপনি 4 রাউন্ড লাগবে না, আপনি নেক্সট কালকের খেলার রাউন্ডটার পরে এরপরে 2 রাউন্ড গেলেই কিন্তু আপনার অনেক জিনিস পরিষ্কার হয়ে যাবে, প্রোভাইডেড আপনি দেখেন রামোস এতদিন পরে ফেরত এসে আবার কালকে নাই। এরকম যদি ঘটনা ঘটে, এবং ঘটবে, এটাই কারণ এখানে কিন্তু একটু বুদ্ধির ব্যাপার ছিল, এখানে কিন্তু উচিত ছিল, আমি বারবার বলছি, যেমন দেখেন একটা উদাহরণ দিয়ে বলি, আমার কাছে শুনলে মনে হবে হাস্যকর কিন্তু পারা যেত, যেমন চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো ডাবল লিগে না করে প্রথম দিকে সিঙ্গেল লিগ করে আপনি যদি পরে এই যে রাউন্ড অফ 16 এ এসে ডাবল লিগ, সেটা কি গ্রুপ পর্বে সিঙ্গেল লিগের কথা বলছেন কি? গ্রুপ পর্বে 6টার জায়গায় 3টা ম্যাচ খেলানো যেত। আমি চ্যাম্পিয়ন্স লিগের কথা দিয়ে উদাহরণ দিচ্ছি, কারণ কি এই রিয়াল মাদ্রিদ বলেন, এই বার্সেলোনা বলেন, বায়ার্ন মিউনিখ বলেন, লিভারপুল বলেন, কিংবা ম্যানচেস্টার সিটি বলেন, এই দলগুলোই তো খেলতে রাউন্ড অফ 16 এ, তাই না? তো এদেরকে যদি আপনি একটু গ্যাপ দিতেন, স্পেস দিতেন, মানে কি প্রথম রাউন্ড গুলো যদি সিঙ্গেল লিগে খেলাতেন এবং পরে এসে রাউন্ড অফ 16 থেকে আপনি ডাবল লিগ খেলাতেন, যেহেতু ডিউ টু কোভিড, হ্যাঁ ডিউ টু কোভিড এর জন্য বলছি, তো সেই কারণে তখন হতো কি প্লেয়ার গুলো একটু রেস্ট পেত এবং এত ইনজুরিতে পড়তো না। ইনজুরির কারণ, মেইন কারণই হচ্ছে যে এত বেশি খেলা এত শর্ট টাইমের মধ্যে। আবার দেখবেন আপনার সেই এই প্লেয়ার গুলোই কিন্তু, এই দলগুলোই যেহেতু আবারও আপনার চ্যাম্পিয়ন্স লিগে আছে, পরের বছরও তারাই খেলবে, সুতরাং এদের দল গুছানোর জন্য কিন্তু সময়টাও পাবে না। আমি সেজন্য বারবার বলছি, তবে আপনার যে প্রশ্নের আনসার, সেখানে আমি এই কালকের খেলার পরে আপনাকে আমি কারেক্ট একটা আনসার দিতে পারতাম, বাট এখন পর্যন্ত আমি মনে করছি যে অ্যাথলেটিকো মাদ্রিদই একটু এগিয়ে। দর্শক, আমাদের কথা বলছিলাম, আমাদের যে 3জন গেস্ট আছেন, জাহিদ হাসান, এমিলি, আনোয়ারুল হক, ইকবাল, মিতু এবং রুবাইদ ইফতেখারের সাথে এক একজনের আসলে এক এক মত। তবে লা লিগার পরে আমরা ইপিএল নিয়ে কথা বলতে চাই, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলতে চাই, এবং ইউরোপিয়ান যে সুপার লিগ হয়েছিল, যেটা আসলে একেবারেই মাঠে গড়ানোর অনেক আগেই মাত্র 3 দিনের মধ্যে ভেঙে গেছে, সেটা নিয়েও কথা বলবো। তবে একটা ছোট্ট বিরতির পর, কোথাও যাবে না, সাথেই থাকুন, একটা ছোট্ট বিরতির পর ফিরছি। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছে আমি নাবিল কায়সার। আমরা কথা বলছিলাম লা লিগার শিরোপা দৌড় নিয়ে। 4টা দলই এখন পর্যন্ত আসলে শিরোপা রেসে আছে এবং অনেক বছর ধরে এমনটা কিন্তু আমরা দেখিনি। সম্ভবত 2টা বা 3টা দলকে আমরা টাইটেল রেসে থাকতে দেখি। এবার সেভিয়াও সেই দৌড়ে আছে এবং আগামীকালকে 3জন গেস্টই আমাদের সাথে আছেন এবং তারা বলছেন যে আগামীকালকে সেভিয়া এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটার পরই আসলে বোঝা যাবে যে লা লিগার শিরোপা দৌড়টা কোন দিকে যাচ্ছে। আমরা একটু লা লিগা থেকে অন্যদিকে ফিরতে চাই, চ্যাম্পিয়ন্স লিগ ইপিএল নিয়ে কথা বলতে চাই। এর কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ বলুন বা ইপিএল, 2টা জায়গাতেই একই জায়গায় আসলে আছে। আজকে ম্যানচেস্টার সিটি চেলসির সাথে খেলবে এবং এই লড়াইটা আমরা খুব তাড়াতাড়ি 3বার দেখতে পারবো। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি লড়বে চেলসির সাথে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও ঠিক একই লাইন আপ, এবং আজকে খানিকক্ষণ বাদে 10:30টায় ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি চেলসির সাথে খেলবে। ম্যানচেস্টার সিটি কিন্তু ড্র করলে ইপিএল শিরোপাটা জিতে যাচ্ছে। তো চেলসির সাথে যেহেতু ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ তাদের খেলতে হবে, আমরা জাহিদ হাসান এমিলিকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে, ট্রেবল কি ম্যান সিটি আসলে জিতে নেবে? কারণ বাজির দরে বলুন বা মানুষের কাছে বলুন, শক্তিমত্তায়, ফরমেশনে বলুন, কোচদের দৌড়াতে বলুন, সব জায়গায় তো আসলে ম্যানচেস্টার সিটিকেই সবাই এগিয়ে রাখছেন। ডেফিনেটলি নাবিল ভাই, এটা আসলে বলতেই পারি। আমরা আসলে অফ দ্য রেকর্ড বলতেছিলাম যে ম্যানচেস্টার সিটির আসলে পাওয়ারগুলি কোথায়, তারা আসলে কোন কোন জায়গাগুলিতে অ্যাডভান্টেজ নিয়ে আসলে পরবর্তী ম্যাচগুলি খেলবে। একটা দল যখন আসলে সবকিছু জেতার জন্য খেলে, তখন কিন্তু তাদের ব্যাকআপ যে প্লেয়ার, অর্থাৎ রিজার্ভ যে প্লেয়ার, আমরা যেটা বলি রিজার্ভ বেঞ্চের প্লেয়ারগুলি কিন্তু স্ট্রং থাকতে হয়, বেঞ্চ প্লেয়ার। কারণ একজন প্লেয়ার, ইম্পর্টেন্ট প্লেয়ার যখন ইনজুর্ড হবে, তখন কিন্তু ওই ইনজুর্ড প্লেয়ারের জায়গায় রিকভারি করার জন্য কিন্তু আপনাকে সেম লেভেলের একজন প্লেয়ার লাগবে, যেটা কিন্তু আমি বলবো যে সারা ওয়ার্ল্ডের যদি সব বড় দলগুলিকে দেখেন, সেখানে ম্যানচেস্টার সিটি একমাত্র দল যে তাদের রিজার্ভ বেঞ্চের সব জায়গায় কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্লেয়ার রয়েছে। একটু আগে বলতেছিলাম যে বায়ার্ন মিউনিখে যখন লেভেনডস্কি এবং গ্র্যান্ডবি যখন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলি খেলতে পারেনি, তখনই কিন্তু পিএস যে জায়গাগুলিতে কিন্তু আঘাত করে কিন্তু ম্যাচগুলি জিতে গিয়েছে। বাট ম্যানচেস্টার সিটিতে রুবায়েত ভাই বলতেছিল যে কেভিন ডি ব্রুইনকে ছাড়াই কিন্তু তারা পার করে চলে আসছে, বিকজ তাদের ওখানে আপনার ফার্নান্দিনোর মতো প্লেয়ার রয়েছে, অনেক ইম্পর্টেন্ট অনেক কোয়ালিটি প্লেয়ার রয়েছে ওই পজিশনগুলিতে। সো এই জায়গাগুলিতে আমি বলবো অবশ্যই ম্যানচেস্টার সিটি ট্রেবল জেতার জন্যই তারা এখন পর্যন্ত তাদের সেই গেম প্ল্যান গুলি রয়েছে এবং তারা কিন্তু ওইভাবেই কিন্তু এগোচ্ছে। তো আমি আশা করতে পারি যে তারা ট্রেবল জিতবে এবং তাদের কিন্তু
কোচ বলেন, তাদের কোচিং স্টাফ বলেন, প্লেয়ার্স বলেন, সবাই কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের গোলটা কিন্তু এইভাবেই সেট করেছে যে তারা এই সিজনে ট্রেবল জিতবে, এবং সেই জায়গাগুলিতে কিন্তু তারা ফোকাস রেখেই কিন্তু তারা ম্যাচগুলি খেলছে। তো আমি আশা করতে পারি যে ম্যানচেস্টার সিটি ট্রেবল জিতবে বলে। রুবাই ইফতেখারের কাছে জানতে চাই যে ট্রেবল জয়ের পথে ম্যানচেস্টার সিটির সামনে বাধা হচ্ছে চেলসির দলটা যদি আমরা বিশ্লেষণ করি, টুখেল আসার পরে কিন্তু ব্লুরাও অনেক ভালো ফর্মে আছে এবং দলটাকে খুব তাড়াতাড়ি আসলে টুখেল সাজিয়ে নিয়েছেন, এবং ফ্রন্টলাইনে তাদের যেই গোলা বারুদগুলো আছে, আমরা যদি জিয়াকের কথা বলি বা মেসন মাউন্টের কথা বলি, এছাড়া ওয়ার্নার আছেন, হাভার্টস আছেন, ডিফেন্স থেকে শুরু করে একেবারে স্ট্রাইকিং লাইন পর্যন্ত চেলসিরও কিন্তু খুব ভালো একটা দল আছে। তবে টিম গেম যেহেতু ফুটবল, এবং সেই জায়গাটাতে ম্যানচেস্টার সিটি অবশ্যই অনেক এগিয়ে আছে। আপনার কাছে কি মনে হচ্ছে, কোনো একটা ম্যাচে কি আসলে চেলসি অঘটন ঘটাতে পারে কিনা এবং ম্যান সিটির কাছ থেকে শিরোপাটা রেখে দিতে পারে কিনা? দেখেন, শিরোপা তো তিনটার কথা বলা হচ্ছে এখানে, রাইট? এবং পেপ গার্ডিওলা কিন্তু অলরেডি বলে দিয়েছে একটা ক্লাবের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ঘরোয়া লিগের শিরোপা, এটা তিনি ছাড়বেন না। কারণ এটা এই কথাটা তিনি বলেছেন কারণ তিনি জানেন যে অলমোস্ট লিগ জেতা হয়ে গেছে, চ্যালেঞ্জ নেই। আপনি যদি চেলসির কাছে ওরা হেরেও যায়, নেক্সট দুইটা ম্যাচে ক্রিস্টাল প্যালেস আছে, একটা ওর সাথে জিতলেও শিরোপা জিতে যাবে। তো আমি একটু থামাই, রুবাই ইফতেখারকে একটু থামাতে চাই। আপনার কাছে কি মনে হয়, হঠাৎ করে আসলে আমার মনে এই প্রশ্নটা জাগলো, যেহেতু ব্যাক টু ব্যাক ম্যাচগুলো খেলতে হবে এবং একই দলের বিপক্ষে, এবং ইংলিশ প্রিমিয়ার লিগে তারা শিরোপা জিতেই গেছে আপনিও বলছেন, সেক্ষেত্রে আজকে কি আমরা বেঞ্চের খেলোয়াড় বা মূল শক্তিমত্তাটা লুকিয়ে রাখার একটা সম্ভাবনা থাকে কিনা? নাবিল, অলরেডি কিন্তু ওরা টিম দিয়ে দিয়েছে, এবং বেঞ্চের খেলোয়াড় গুলো, এমিলি ভাই এবং মিতু ভাইয়ের সাথে আমার কথা ছিল, বেঞ্চের খেলোয়াড় গুলোর নাম আমি বলি: রিয়াদ মাহরেজ, বার্নার্ডো সিলভা, জিনচেঙ্কো, ইলকাই গুন্দোয়ান, এরিক গার্সিয়া, ফিল ফর্ডেন, কাইল ওয়াকার। এরা হচ্ছে একদম ওদের 11 এর প্লেয়ার, এবং আজকে ওদেরকেও বেঞ্চে রেখেছে পেপ গার্ডিওলা, এবং তাদেরকে যে রিপ্লেস করিয়েছে রডরি, সার্জিও আগুয়েরো, ফেরান টরেস, রাহিম স্টার্লিং, মেন্ডি এবং রুবেন ডিয়াজ আছে, নিয়েছে নাথান একে আছে। তো ওর কিন্তু একটা না, ও দুটো টিম একসাথে খেলাতে পারে। আপনি যদি অবশ্যই, এটাতে কোনো সন্দেহই নাই, এর সাথে ওর কাপ ফাইনালটা খেলতে হবে, ও খেলাতে পারবে। তো সিটিকে আমি এই একটা কারণে এগিয়ে রাখবো যে পেপ গার্ডিওলা যেটা করেছেন বার্সেলোনা থেকে যাওয়ার পরে, বার্সেলোনার তার সাপ্লাই লাইনটা ছিল বেসিক্যালি লা মাসিয়া একাডেমি, ওখান থেকে একের পর এক খেলোয়াড় বের করতেন, 13-14 জন খেলোয়াড় বের করেছেন। সেখান থেকে যখন বায়ার্ন মিউনিখে গেলেন, বায়ার্নেরও একাডেমিটা তিনি চমৎকার ভাবে ব্যবহার করতেন। বাট বায়ার্নে কিন্তু উনি রবার্ট লেভানডফস্কি এবং মারিও গোটসেকে কিনে নিয়ে এসেছিলেন বর্ষা ডর্টমুন্ড থেকে। সিটিতে এসে তিনি পুরো স্কোয়াডটা নিজের মতো করে বিল্ড করেছেন। তার এই সাকসেসটা পেতে এবার ট্রেবল জিতবে, এবং আমি জানি যে ম্যান সিটি ফেভারিট, এবং আমি বলছি এটা ম্যান সিটি জিতবে। ট্রেবলটা জিততে কিন্তু তার 5 বছর সময় লেগেছে, এটা কিন্তু এক সিজনের খেলা যদি আপনি বলেন এটা ভুল হবে। আপনি 2016-তে যেবার পেপ গার্ডিওলা জয়েন করলেন, তখনকার টিম আর এখনকার টিম এবং ম্যান সিটির দুটো ফিলোসফির মধ্যে পার্থক্য দেখেন। 5 বছর আগেও তারা শুধুমাত্র চিন্তা করতো যে আমরা টাইটেল কন্টেন্ডার হতে পারবো কিনা এবং চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করতে পারবো কিনা। গত 2 বছর ধরে তারা চিন্তা করছে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতবো কিনা এবং ইংলিশ প্রিমিয়ার লিগ জিতবো কিনা। দুটো মানসিকতার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, এবং এই কারণে আমি আসলে পেপ গার্ডিওলাকে ক্রেডিটটা দিই যে তাকে যে বিশ্বের সেরা কোচ রাইট নাও বলা হয়, এটা নিয়ে আমার মনে কোনো ডাউট নেই। অন্তত আমি জানি না মিতু ভাই বা এমিলি কি বলবেন, এই একটা মাত্র কারণে যে এই উইনিং সেলফ বিলিভ। পেপ গার্ডিওলার আগে কিন্তু পেলেগ্রিনি কে দিয়ে সিটি লিগ জিতেছে, মান সিটিকে দিয়ে লিগ জিতেছে, কিন্তু মান সিটি লিগ ডেফিনেটলি ছিল ওয়াজ আ সারপ্রাইজ, এবং পেলেগ্রিনি যেটা জিতেছিলেন একটা হার্ড ওয়ার্কিং টিম ছিল। পেপ গার্ডিওলার টিমটা হচ্ছে প্লেয়ার টিম, এবং পুরো ওয়ার্ল্ডে টিমটা পপুলার হচ্ছে তাদের ফুটবল ব্র্যান্ডিং এর জন্য। কিন্তু ম্যান সিটির কোনো খেলা হারুক বা জিতুক দেখে বলতে পারবে না যে খেলাটা বোরিং হয়েছে। তো গার্ডিওলা এই জিনিসটা নিয়ে এসেছেন যে অন ইয়োর ডে ইউ গাইজ আর দ্য মোস্ট বিউটিফুল প্লেয়ার ইন দিস ওয়ার্ল্ড। টেস্টে তো ডেফিনেটলি দেখতে সব থেকে সুন্দর একটা টিম তিনি তৈরি করে দিয়েছেন, যে আনন্দটা ফুটবল খেলার যে আনন্দটা সেটা প্লেয়াররা পাচ্ছে। এবং প্লাস আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ওর কাছে বিশাল একটা টিম আছে, 22 জন প্লেয়ার, রেডি প্লেয়ার আছে, আর কিছু। এবং এদের কে যে আসলে বেঞ্চের খেলোয়াড়, কে স্টার্টিং লাইন আপের খেলোয়াড়, এটা কিন্তু আসলে পার্থক্য করা যায় না। আনোয়ারুল ইকবাল মিতুর কাছে জানতে চাই যে যেমনটা আমরা বলছিলাম ম্যান সিটিকে সবাই আসলে এগিয়ে রাখছেন, চেলসির সাথে খেলা, রিয়াল মাদ্রিদ যদি ফাইনালে উঠতো, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে সেক্ষেত্রে হয়তো রিয়াল মাদ্রিদ ম্যান সিটিকে হারিয়ে দিত এক্সপিরিয়েন্সের কারণে, কিন্তু যেহেতু একই দেশের, চেলসি তাদের প্রতিপক্ষ, মনস্তাত্ত্বিকভাবেও তো আসলে ম্যান সিটি এগিয়ে থাকবে। সব ঠিক আছে, সব বুঝলাম, সবই শুনলাম, এবং রুবেদ সাহেব যা যা বলছে সব কিন্তু কারেক্ট। খেলাটা কিন্তু ফুটবল, গোলের খেলা, ঠিক আছে না? আপনি দেখবেন, আপনি যেভাবে প্রেডিকশন দিচ্ছেন, আমি একটা কথা বলে দিই, ফ্রন্টলাইন কিন্তু অনেক বেশি শক্তিশালী। আমি বলে দিচ্ছি, আপনি মনে করবেন একটা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রিস চ্যাম্পিয়ন হয়েছিল, কেউ চিন্তা করেছিল? কেউ কিন্তু চিন্তা করেনি।
জিনিসটা বুঝতে হবে কি, আমি একটু এইভাবে বলি, যেমন লিগ ম্যানচেস্টার সিটি পেয়ে গেছে, এতে কোনো সমস্যা নাই। আজকে কিন্তু তারা অতভাবে খেলবেও না, তারা ড্র করলেই চলবে, নেক্সট খেলা জিতলেও চলবে, তারা কিন্তু ইজি নিবে, ঠিক আছে। কিন্তু চেলসি কিন্তু একটু ভালনারেবল এই কারণে, তার পিছনে কিন্তু আরেকজন নিঃশ্বাস নিচ্ছে, তার কিন্তু ফোর্থ পজিশনটা কনফার্ম হয়নি এখনো, যতক্ষণ পর্যন্ত না তারা আপনার আজকে জেতে, ঠিক আছে। এরপরে আপনি আসেন এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ, দুটো গেমই আমি বলি, যেমন ধরেন টুশেল আসার পর থেকে আপনার যে চেলসির যে মিডফিল্ড, মেসন মাউন্ট, এনগালো কান্তে এবং কাই হারভেটস, এদেরকে আপনি উড়িয়ে দিবেন না কিন্তু, ঠিক আছে। এবং এরা যদি ইনজুরি, আবার একটা কথা বলি, ইনজুরিতে না পড়ে দেখার মতো ফাইনাল হবে আপনার চ্যাম্পিয়ন্স লিগ। এই কারণে ওই এই চেলসির অবস্থাও কিন্তু, চেলসি অবশ্যই একটা ইংলিশ লিগে বড় দল, কিন্তু আপনি যদি সাকসেসের দিকে আসেন, যখন চ্যাম্পিয়ন্স লিগে মাত্র একবার তারা জিতেছে, খুব সম্ভব যদি ভুল না করে থাকি। সুতরাং ওরাও কিন্তু ওই আপনার ওই অ্যাথলেটিকো মাদ্রিদের মতো একটা কামড় দেবে। সুতরাং আমি কিন্তু বলে দিচ্ছি, আপনাদের সাথে যদি আবার দেখা হয়, দুটোর একটা গেম তারা বের করে নিবে, আইদার এফএ কাপ অথবা আপনার আজকের খেলা খুব ইজি, আজকে নিয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু আমি বলছি এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের একটা চেলসি নিবে। এই কারণেই নিবে কারণ আপনার ম্যানচেস্টার সিটি কিন্তু, টুচেল কিন্তু খুব চালাক কোচ, এবং ওর কিন্তু এক্সপিরিয়েন্সও খারাপ না, ও কিন্তু অলরেডি নিজেকে আন্ডারডগ বলে নিয়েছে, ঠিক আছে। তাতে হয় কি, প্লেয়ারদের উপর প্রেসার কমে আসে, এবং সবাই আমরা ফোকাস দিচ্ছি ম্যানচেস্টার সিটি, কিন্তু দেখবেন খেলার রেজাল্ট, ফুটবল এবং ক্রিকেট ইউ ক্যানট প্রেডিক্ট। ওই খেলার দিন আমরা বোকা হয়ে যাই, অনেক কিছু বলে ফেলি, পরের দিন দেখা যায় এমন রেজাল্ট হলো যে আমরা একটা কি বলে ফেললাম। তাই আমি কোনো সেফটিতে যাচ্ছি না, অবশ্যই যা বলেছেন দুইজন, ম্যানচেস্টার সিটি ফার বেটার দল, ফার, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এখানে কিন্তু কোনো কোয়েশ্চেন নাই, ঠিক আছে। বাট খেলা গোলের, আমি বলে দিচ্ছি, এই যে বায়ার্ন মিউনিখ যে আপনার পিএসজির সাথে হেরেছে প্রথম খেলাটা, 33টা গোল অ্যাটেম্প ছিল, 33টা। আপনি যদি দেখেন, স্ট্যাটিস্টিক্স দেখেন, 33টা দে কুডন্ট স্কোর। তো সুতরাং আপনি স্কোর করতে না পারলে, গোলের খেলা ফুটবল আপনি বের হয়ে গেলেন। আপনি এমনও আছে খেলা, আপনি ব্রাজিলের খেলা দেখেন, সারা খেলা ব্রাজিল খেলেছে, পট করে এক গোল খেয়ে বের হয়ে গেছে। তো এরকম আমি ভুরি উদাহরণ দিতে পারি। সো আপনি একবারে 100% কোনোটাই বলা যায় না, বাস ইয়েস 60-40% দিয়ে আগায় রাখা যায়। বাট আমি বলে দিলাম, যদি থাকি ইনশাল্লাহ সামনে, আপনি দেখবেন চেলসি যেকোনো একটা চেলসি বের করে নেবে। একটা ট্রফি, শুনেন, একটা টিমকে 3বার হারানো নট এ ম্যাটার অফ জোক, এবং সেই টিমটাও কিন্তু ছোট দল নয়। আপনি তারাও কিন্তু এবারের বিগেস্ট বাজেট টিমের, ইংলিশ লিগের কথা বলছি, ইংলিশ প্রিমিয়ার লিগে ওটা হাইয়েস্ট বাজেট দলের, মানে হাইয়েস্ট বাজেটের দল। সুতরাং আপনি তাকে একদম উড়িয়ে দিবেন, নো, আমি এটা এগ্রি করি না। আমরা পিএসজি, ইউভেন্টাস, যারা আসলে নিজেদের লিগে একেবারে ডমিনেট করেছে গেল 10 বছর ধরে, তাদের কিন্তু এইবার শিরোপা জয়। ইতিমধ্যে আমরা জানি ইউভেন্টাস টানা 9বার শিরোপা জয়ের পরে ইন্টার মিলান এবার চ্যাম্পিয়ন হয়ে গেছে, এবং পিএসজির অবস্থা আসলে খুব একটা ভালো না। লিল কিন্তু তাদের শেষ 2টা ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। এই 2টা দল নিয়ে কথা বলো, তবে একটা ছোট্ট বিরতির পর। নিশ্চয়ই তিনজনই আমাদের সাথে থাকবেন, দর্শকও কোথাও যাবেন না, একটা ছোট্ট বিরতির পর ফিরছি। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসের, এবং আমাদের সাথে 3জন গেস্ট আছেন জাহিদ হাসান এমিলি, আছেন আনোয়ারুল ইকবাল মিতু এবং রুবায়েত ইফতেখারকে দিয়ে এই পর্বটা শুরু করতে চাই। যেমনটা আমরা আসলে বিরতির আগে বলছিলাম, ইউভেন্টাস এবং পিএসজির কথা, 2টা দলই এবার লিগ জয়ের পথে। ইউভেন্টাস ইতিমধ্যে হারিয়ে ফেলেছে শিরোপাটা, এবং পিএসজিও সেই পথেই আছে। লিল যদি তাদের শেষ ম্যাচগুলো জিতে, 2টা ম্যাচ বাকি আছে। পিএসজির কাছে তো আসলে এটা এক্সপেক্টেড না, যে ধরনের ইন্টেন্সিটি নিয়ে তারা খেলে, এবং যেই দল তাদের, ইউভেন্টাস ইন্টার মিলানের কাছে শিরোপাটা হারিয়েছে, সেটা তাও আসলে মানা যায়। ইন্টার একটা বড় দল, ইন্টারের শক্তিমত্তা খুব একটা আসলে ওলটপালট বা হেরফের হয়নি, যদিও ইউভেন্টাস অনেক এগিয়ে। তবে লিল, আমরা ফ্রেঞ্চ লিগ 1-এর কথা যদি বলি, লিওর কথা আমরা শুনি, মার্শের কথা শুনি। লিল আসলে যেভাবে পিএসজি থেকে এখনো পর্যন্ত এগিয়ে আছে 2 রাউন্ড বাকি থাকতে, কিছুটা অবাক হয়েছেন কিনা? না, আমি আসলে অবাক হইনি, কারণ পিএসজির যে একচ্ছত্র আধিপত্য, এটা কিন্তু আমরা দেখে আসছি যে ওরা ওদের আসলে অনেক টাকা যে প্লেয়ার চাচ্ছে কিনে নিচ্ছে। কিন্তু লিল যে কাজটা করেছে, 2011 সালে ওরা চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রেঞ্চ লিগ, তারপর থেকে কিন্তু আর জিততে পারেনি। 10 বছর মাঝে মোনাকো একবার জিতেছে, বাকি সবগুলোই পিএসজি জিতেছে। তো ওরা যে কাজটা করেছে গত 2-3 বছর ধরে, নতুন একটা কোচ, ইয়াং একটা কোচ নিয়েছে গ্যালটিয়ার, এবং একটা টিম বিল্ড আপ করেছে। আপনি লিলে কিন্তু আমরা অনেকগুলো খেলা হচ্ছে যাদেরকে আমরা চিনি,
টার্কিশ প্লেয়ার বুরাক ইলমাজ, উনি লিলে খেলছেন, রেনাতো সানচেজ পর্তুগিজ লিলে খেলছেন, টিমোথি উইয়ার, জর্জ উইয়ার ছেলে যিনি পিএসজি খেলোয়াড় ছিলেন, এখন তিনি লিলে খেলেন। তো একটা আপনি যেটা বললেন যে পিএসজি দলটা কাগজে কলমে আসলে অনেক বেটার এবং নামগুলো ভারী, বাট লিলের যে আপনি যদি 11টা দেখেন বা ওরা যে ওয়ার্ডটা খেলিয়েছে, এটা কিন্তু কোনো দিক থেকে লেস কম্পারেটিভ না। নাম্বার ওয়ান, পিএসজি এর যে সমস্যাটা হয়েছিল, নেইমার কিন্তু মাঝখানে প্রায় 3 মাসের মতো মাঠের বাইরে ছিলেন এবং আপনি দেখেন ওদের মেইন ফোকাসটা কিন্তু ছিল কিলিয়ান এমবাপের ওপরে। এমবাপে অনেক ভালো খেলোয়াড়, অনেক বড় মাপের খেলোয়াড়, কিন্তু একটা লিগ জেতানোর মতো প্রেশার হয়তো তিনি নিতে পারেননি এবং শেষ 4-5টা ম্যাচ কিন্তু আমরা দেখেছি যে কিলিয়ান এমবাপেকে মনে হচ্ছে তার নিজের ছায়া হয়ে খেলছেন, ওই প্রেশারটা তার উপরে চলে এসেছে। নেইমারের পর পিএসজির বেস্ট প্লেয়ার যিনি ছিলেন আনহেল ডি মারিয়া, তিনিও কিন্তু ইনজুরির কারণে বেশ খানিকটা সময় বাইরে ছিলেন। তো ওই যে একটা বলে না যে একটা সময় তো আসলে এই স্ট্রিকটা ভাঙবে এবং ওই বায়ার্ন মিউনিখ যেরকম আজকে শিরোপা জিতে গেছে, লাইপজিগ হেরে গেছে দেখে, বায়ার্নের স্ট্রিকটা হয়তো আমরা নেক্সট ইয়ার বা তারপরে ইয়ার দেখবো ভাঙছে। পিএসজিটা ভাঙতোই, এটা মানে 8-9-10 বছর ধরে পিএসজিটাকে আসলে ভাঙতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই বলতে চাচ্ছেন? আমার মনে হয় লিলকে আমি টিম পারফরমেন্স যেরকম দেখছি এবং পিএসজি মোরাললেস ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল, এই কারণে কিন্তু ওরা মাঝপথে পচেটিনোকে নিয়ে আসছে একটা টিম বানানোর জন্য। টমাস টুচেল আসলে ক্লিক করতে পারছিলেন না এবং ওর কাছে আসলে মেইনলি এটা ছিল যে হ্যাঁ ফ্রেঞ্চ লিগ আমরা জিতে গেছি, আমি তোমার কাছে চ্যাম্পিয়ন্স লিগটা চাই। আসলে চ্যাম্পিয়ন্স লিগটা যখন হেরে গেল তখন ওরা আসলে নিজেদের লিগও কেমন যেন একটু উলট পালট করা শুরু করলো এবং আমার মনে হয় কমপ্লেসেন্সি উড বি দ্য রাইট ওয়ার্ড ওদের জন্য, যে আমাদের এত বড় একটা স্কোয়াড আছে, লিল, মোনাকো, লিও, আমাদের সাথে তো অ্যাটলিস্ট কাগজে কলমে কম্পিট করতে পারে না। এবং লিলের সাথে শেষ ম্যাচটা যখন খেলেছে তারা 1-0 গোলে হেরেছে, সেটাই তো আসলে পিএসজি কে পিছিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি এবং এই হেড টু হেড লড়াইগুলোতে কমপ্লেসেন্সি এবং বড় খেলোয়াড়দের অনুপস্থিতি এবং কিলিয়ান এমবাপ্পে, যাকে তো বলা হচ্ছে মেসি রোনাল্ডোর পরে বেস্ট প্লেয়ার নেক্সট 10 ইয়ার্স, তার এই বড় ম্যাচে অফ ফর্ম, এটা কিন্তু ভুগিয়েছে পিএসজি কে। আপনি দেখেন চ্যাম্পিয়ন্স লিগে যেরকম ভুগিয়েছে, কিলিয়ান এমবাপ্পের অফ ফর্ম ফ্রেঞ্চ লিগ ওয়ানও সেম জিনিসটাই ভুগিয়েছে। একটু জাহিদ হাসান এমিলির কাছে জানতে চাই, কিলিয়ান এমবাপ্পে মেসি রোনালদোর পরে বর্তমানে সেরা খেলোয়াড়, এটা কি আপনি মনে করেন কিনা? এবং পিএসজির ফর্মটা পড়তির দিকে, যেমনটা আসলে দুবাই ইফতিকার বলছেন, চ্যাম্পিয়ন্স লিগে তারা গতবার ফাইনাল খেলেছেন, এবার সেমিফাইনাল খেলেছেন, তবে ফ্রেঞ্চ লিগ ওয়ানটা তারা হারাবে এমনটা আসলে ভাবা যায় না, যদিও এখনও তাদের পক্ষে জেতা সম্ভব। সবচেয়ে বড় প্রশ্ন, কিলিয়ান এমবাপ্পে কি আগামী মৌসুমে পিএসজি ধরে রাখতে পারবে? আজকেই কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে 5 বছরের জন্য নেইমার নতুন চুক্তি করেছেন, সেক্ষেত্রে এটা কি আসলে একটা ইঙ্গিত দেয় কিনা এমবাপ্পেকেও তারা ধরে রাখতে চাচ্ছে? না, এই মুহূর্তে আসলে আমি বলতে পারবো না যে মেসি রোনালদোর পরে কিলিয়ান এমবাপ্পে বিশ্বের পরবর্তী সময়ে সবচেয়ে প্রমিজিং প্লেয়ার, এটা আমি এই মুহূর্তে বলবো না। কারণ কিলিয়ান এমবাপ্পে আসলে হয়তো কিছু ম্যাচে হয়তো সে প্রুভ করেছে যে সে অনেক ভালো প্লেয়ার এবং তার ফিউচারে সে অনেক বড় জায়গা যাবে। বাট সে কিন্তু রুবায়েত ভাই যেটা বলেছে যে সে কিন্তু বিগ ম্যাচগুলিতে কিন্তু সে প্রেসারটা নিয়ে কিন্তু দলকে কিন্তু এককভাবে কোনো ম্যাচ কিন্তু জিতে পারেনি, স্পেশালি এই আপনার লিগ ওয়ানে। দেখেন এখানে রুবায়েত ভাই সবকিছুই ক্লিয়ার করেছে, বাট আমি একটা যেটা আমার কাছে মনে হচ্ছে যে পিএসজির আরেকটা বড় জায়গা রয়েছে, সেটা হলো এডিনসন কাভানি যাওয়ার পরে আপনি দেখবেন ওই জায়গাটাতে কিন্তু আসলে নাম্বার 9 পজিশনে কিন্তু ইকার্দি নিয়েছে, ওই জায়গাটা কিন্তু কভার করে। এডিনসন কাভানি কিন্তু প্রত্যেক সিজনে আপনার লিগ ওয়ানের হাইয়েস্ট স্কোরার, তো সেই জায়গাতে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পিএসজি বড় একটা জায়গা, বড় একটা ভোগানোর জায়গা। কারণ কাভানি কিন্তু পিএসজি কে কিন্তু লিগ শিরোপা জেতানোর পিছনে সবসময় কিন্তু বড় একটা ভূমিকা রেখে আসছে। তো সেই জায়গাতে আমি বলবো যে পিএসজির লিগ হারানোর পিছনে এই জায়গাটা একটা কাজ করেছে। এবং ফুটবলে আমার কাছে মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট হলে কোচ একটা বড় ফ্যাক্ট। তো কোচ আসলে এসে একটা টিমকে গোছানো বা টিমকে নিয়ে তার পরিকল্পনা সাজানো, সেই ক্ষেত্রেও কিন্তু একটা অবশ্যই সময়ের ব্যাপার। পঁচাত্তরে আসার পর কিন্তু আপনার ওই সময়টা সে হয়তো পায়নি, বাট আমার কাছে মনে হয় যে পিএসজির সবচেয়ে বড় প্রবলেম ছিল তাদের ইম্পর্টেন্ট গেমস এর সময় নেইমার, ডি মারিয়া, তাদের ইম্পর্টেন্ট প্লেয়ার গুলিকে তারা কিন্তু মিস করেছে, যার কারণে আমার কাছে মনে হয় যে লিগ ওয়ান হারানোর বা লিগ যদি হারাও সেটা হলো সবচেয়ে বড় কারণ। আর এডিনসন কাভানির মতো একজন স্ট্রাইকারকে আসলে তারা এখন ওই পজিশনটা কিন্তু রিকভার করতে পারেনি। একটু ইউভেন্টাসকে নিয়েও জানতে চাই, ইউভেন্টাস তো আসলে 9 বছর পর শিরোপাটা হারালো, যেটা তাদের কাছ থেকে এক্সপেক্টেড ছিল না। আপনি কিভাবে ইউভেন্টাসের পারফরমেন্স বিশ্লেষণ করবেন?
ইউভেন্টাসে আসলে আন্দ্রে পিরলো আসার পরে আসলে দলটাকে আমার কাছে মনে হয়েছে যে মানে কখনই আমার কাছে মনে হয় যে জুভেন্টাস এবারে লিগ জিতবে বা চ্যাম্পিয়ন্স লিগে ভালো করবে, আমার কখনই মনে হয়নি। কারণ তারা কখনই একটা বেস্ট পারফরমেন্সে ছিল না। একটা সন্দেহ থাকে যে একটা দল চ্যাম্পিয়ন হবে বা তারা একটা রেসে থাকবে, সেই জায়গাটা আমার কখনই মনে হয়নি। কারণ জুভেন্টাস লাস্ট লিগগুলি যেভাবে জিতে আসছে, একটানা দেখা গেছে যে তারা 15 ম্যাচ 20 ম্যাচ অপরাজিত রয়েছে, বাট এই সিজনটা দেখেন তারা কখনোই কিন্তু একটা না পাঁচটা ম্যাচ জিততে ছিল পারেনি। না। হ্যাঁ, ছিলই না। বাট এটা আমার কাছে মনে হয়েছে যে আমি সবসময় বলি যে একটা দলের জন্য কোচ বড় একটা ফ্যাক্ট। সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে কোচ পেরলো সেই দলটাকে আসলে দলে রূপান্তরিত করতে পারেনি, যেটা কিনা আমি বলছি খুবই ইম্পর্টেন্ট একটা দলের জন্য। পিএসজি জুভেন্টাস আমার কাছে মনে হয় এই জায়গাটাতে সবচেয়ে বড় আকারে তারা স্ট্যাক খেয়েছে। আমরা একটু আনোয়ার ইকবাল মিতুর কাছে যেতে চাই। পিএসজি এবং ইউভেন্টাস যেমনটা আসলে আমরা বলছিলাম, তাদের কাছ থেকে যেই এক্সপেকটেশনটা তাদের ফ্যানদের ছিল বা সবার ছিল, সেটাতে তারা মিট আপ করতে পারেনি। আপনার বিশ্লেষণ কি? আচ্ছা, আমি এবার বলি, একটু অন্যভাবে বলি কথা ঘুরে। হ্যাঁ, ফ্রেঞ্চ লিগটা কিন্তু অদ্ভুত একটা লিগ, ঠিক আছে? দেখবেন আপনি ইতালিতে বিগ 3 আছে, আপনার স্পেনিশ লিগে আপনার বিগ 3 আছে, ইংলিশ লিগে 4 আছে, কিন্তু এই ফ্রেঞ্চ লিগে দেখবেন সবসময় যে কোনো একটা টিম ডমিনেট করে। একটা পর্যায়ে গেছে অলিম্পিক মার্সাই, তারা একচেটিয়া আপনার ডমিনেট করেছে। এরপরে আসছে লিয়ন, তারাও কিন্তু আপনার একচেটিয়া ডমিনেট করেছে। এখন হলো পিএসজি। কিন্তু আপনি যেটা একটু আগে রুবেদ ভাই যেটা বলেছেন, আমি একটু দ্বিমত করি। দেখেন, কাইলান এমবাপে এবং আর্লিং হালান্ড, এই দুইজন আমাদের ফিউচারের প্লেয়ার। শুনেন, কোন প্লেয়ারের সাথে কোন প্লেয়ার আপনি কম্পেয়ার করতে পারবেন না। আমরা কি এই তর্কে যেতে পারবো যে ম্যারাডোনা ভালো না মেসি ভালো, ম্যারাডোনা ভালো না পেলে ভালো, নাকি আপনার আগের সেই ব্রাজিলিয়ান রোনাল্ডো ভালো না রিভালডো ভালো? এগুলো কিন্তু বলা যায় না। প্লেয়ার ইজ এ প্লেয়ার। বাট আপনি যদি কাইলান এমবাপের আপনার ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দেখেন, আনবিলিভেবল। তাকেই তো ঠেকানো যায়নি দেখে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। এবং এইবারও চ্যাম্পিয়ন্স লিগে তার হ্যাট্রিক আছে। আপনি একটা দুইটা লিগে খারাপ খেলে তাকে ডাউন প্লেয়ার বলতে পারেন না। এই কারণেই পারেন না, ও নাই দেখেই কিন্তু আপনার ম্যানচেস্টার সিটি জিতেছে। ও তো সেমিফাইনালটা খেলতে পারেনি। কাইলান এমবাপে নামলেই মাঠে, ইয়েস, আমি কিন্তু বলছি না সে মেসির মাপের প্লেয়ার, আমি বলছি না সে আপনার নেইমারের মাপের প্লেয়ার, বাট তার যে আনোয়ার ইকবাল মিতু, আমাদের এখানে আসলে শেষ করতে হচ্ছে। আজকে এই পর্যন্তই থাকছে, কারণ আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ খেলা নিয়ে নতুন খেলায় সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আমরা ইউরোপিয়ান ফুটবলের একেবারে শেষ মুহূর্তে আছে এবং সেগুলো নিয়ে আসলে প্রতিটা লিগ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। আগামী পর্বে হাজির হয়ে যাব নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।